আবারও আমাদের কথা শোনালেন শেখ হাসিনা। বলা বাহুল্য তার কথা মানেই অক্ষমতা, অসহায়ত্ব। যেটা দেখে খুব মজা পাই। আমি আগেও বহুবার বলেছি। সে কারণে তার বক্তব্য শুনি। এবং এটা একটু বুঝতে চাই যে তিনি তার নেতাকর্মীদের কি বলতে চাইছেন। এবার অবশ্য একটা কল রেকর্ড যেটা উনি ফাঁস করিয়েছেন, ফাঁস করান উনি এগুলো, সেটায় একটা আশার বাণী আছে তার কর্মীদের প্রতি। কোনো একজন কর্মী তাকে ফোন করেছেন। আমি মন্তব্যে অডিও কলটা দিয়ে দেব। তিনি যৌথ বাহিনীর অভিযানের কথা বলছেন এবং এটা গোপালগঞ্জের। আমি মনে করি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। গোপালগঞ্জে সবচেয়ে কঠোর অভিযানটা চলা দরকার। এখানেই আওয়ামী লীগের লোকজন ভয়ঙ্কর বাড়াবাড়ি করছে। একটার পর একটা ঘটনা ঘটিয়েছে। সর্বশেষ পুলিশের গাড়িতে হামলা করেছিল তারা। স্বাধীন গোপালগঞ্জ বাংলাদেশ মেনে নেবে না, আওয়ামী গোপালগঞ্জ। আইনের সিস্টেম মেনে, আইনি কাঠামোর মধ্যে মানবাধিকার রক্ষা করে অপরাধীদের ধরতে হবে। বহু অপরাধী সারা দেশ থেকে গিয়ে ওখানে পালিয়ে আছে বলে ভাবার যথেষ্ট কারণ আছে। যাই হোক, সেখানকার একজন কর্মী ফোন করেছিলেন, যৌথ বাহিনী অভিযান চলছে, তারা বাসায় থাকতে পারছেন না। বাসায় থাকতে বছরের পর বছর ১.৫ দশক বহু মানুষকে দেননি আপনারা। এখন অপরাধ করেছেন, জেলে থাকতে না চাইলে বাসায় থাকতে পারবেন না, এটা খুব স্বাভাবিক। আমাদের অফিস থেকে ৬ জনকে ধরা হয়েছে, সেটা জানালেন শেখ হাসিনাকে। শেখ হাসিনা তখন স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হন এবং অক্ষমের ক্ষুব্ধতা বেশি হয়, এটাই স্বাভাবিক। তো তিনি ক্ষুব্ধ হয়ে বলছেন ওখানে জামায়াত বসিয়েছে, পুলিশের কথা, বিএনপি বসিয়েছে এবং তারা সুদখোরি ইউনূসের কথা শুনে এগুলো করছে, তাদের মহা ঝামেলা আছে পরে। সবার নাম টুকে রাখতে বলছেন এবং তিনি দেখে নেবেন। আসার কথা কি বলছেন সেটা পরে আসছি। তো দেখে নেবেন সবাইকে। এর আগের বার তিনি এসে এগুলো করেননি। উনি দেশের উন্নয়ন করেছেন ৮-৯ ক্ষমতায় এসে, শুধু উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। তার মানে আগেও তার নেতাকর্মীদেরকে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে, উনি প্রতিশোধ নেননি। এবার উনি শিক্ষা দেবেন, দেখে নেবেন। সবার নাম তালিকা করে রাখতে হচ্ছে এবং তালিকা করার সময় বলছে কথাটা তিনি অনেক আগেও একবার বলেছিলেন যে তখন কে কার কি, অনেক সময় হয় না যে যাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে শিক্ষা দিতে নেওয়া হচ্ছে, তখন তাদেরই কেউ না কেউ আওয়ামী লীগের নানান আত্মীয় স্বজন, শ্বশুর, চাচা, এটা সেটা। উনি এবার এগুলো আর কিছু দেখবেন না। আগেরবার উনি এটা দেখে ভুল করেছেন, টোনটা এরকম। এবার উনি শুধরেছেন গদি হারিয়ে। সুতরাং এবার তিনি আর কোনো রকমভাবে ছাড় দেবেন না। তার ছাত্রলীগের লোকজন, আওয়ামী লীগের লোকজনের উপরে যারা এসব করতে চায়, তাদেরকে তিনি দেখে নেবেন। একটা পর্যায়ে এসে তিনি বলছেন, এই সরকার আর কতদিন আছে, ১ মাস টেকে কিনা দেখো। এই কথাটা তিনি রিপিটেডলি বলেছেন দুবার। এই সরকার আর ১ মাসও টিকবে না। মানে গতকাল বা গত ২ দিন ট্রাম্পের পরিস্থিতিটিতে আমরা দেখলাম, আওয়ামী লীগের যে আশা ভরসার স্থল ছিল, যে জায়গা ছিল, রীতিমতো আওয়ামী লীগের লোকজন আমেরিকায় যারা আছেন তারা মোদির নামে স্লোগান দিয়েছেন, তাদের প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দিয়েছেন, এতটা নিচে তারা নেমেছেন। কিন্তু সেই আওয়ামী লীগ, যে আওয়ামী লীগ আমেরিকার হস্তক্ষেপ নিয়ে কত কথা আমাদেরকে সকল দেশপ্রেম দেখাতেন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে আমেরিকা হস্তক্ষেপ করছে, সেই আওয়ামী লীগের লোকজন এখন মোদিকে ওয়েলকাম করে, মোদিকে সাপোর্ট করে তারা স্লোগান দেয়, এত কিছু করে। তো তারপরও পরিস্থিতি কী হচ্ছে আমরা জানি। কিন্তু তিনি ১ মাস থেকে কিনা সেই হুমকি দিচ্ছেন, সেই হুমকি তার কাছ থেকে পাওয়া যাচ্ছে। দ্যাটস ফানি। তবে তার এই ফোন কল ফাঁস করা একটা জিনিস আবার বোঝা গেল, সেটা হলো তিনি এতদিন, বেশ কিছুদিন হলো তিনি রীতিমতো ঘোষণা দিয়ে বক্তৃতা করছিলেন বিভিন্ন ফোরামে। কখনো কখনো কেউ সত্যি একত্র হয়েছে, সেখানে তিনি তার বক্তৃতা করেছেন, সেটা শোনানো হয়েছে। কখনো কখনো ওয়েবিনারে হয়েছে, ২-৩ জনের কনভারসেশনে হয়েছে, কখনো কখনো অনেক মিলে একটা অনলাইন মিটিংয়ে হয়েছে, কোনো না কোনো ফর্মে বক্তৃতা করছিলেন। তিনি এবার আবার ফোন কল ফাঁস করালেন। তার মানে এই বক্তৃতাবাজি বন্ধ হচ্ছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ঘোষণা দিয়ে এই বক্তৃতা করা ভয়ঙ্কর ব্যাপার ছিল এবং সর্বশেষ তিনি যেটা করেছেন ৫ ফেব্রুয়ারি, তার যে প্রভাব বাংলাদেশে পড়েছে সেটা শেখ হাসিনা কেয়ার করেন আমি মনে করি না, কিন্তু সেটা নিয়ে বাংলাদেশ সরকার যেভাবে প্রতিবাদ করেছে ভারত সরকারের কাছে, সেই প্রতিবাদ কাজ করেছে কিনা সেটা আমাদের একটু দেখতে হবে। আর সাম্প্রতিক সময়ে জাতিসংঘের যে রিপোর্ট এসছে, সেই রিপোর্টটা গ্লোবালি নিশ্চিতভাবেই কিছু না কিছু চাপ তৈরি করার কথা এবং সেই প্রেক্ষাপটে তিনি তার বক্তৃতাবাজি থেকে বেরিয়ে এসছেন কিনা সেটা আমরা ফলো করবো এবং সেটা যদি বেরিয়ে আসে সেটা আমাদের জন্য একটা বড় অর্জন। আর এই ফোন কল লিক করার ব্যাপারটাও আমার মনে হয় আস্তে আস্তে পরের ধাপে করতে হবে। আসলে ওনাকে বাংলাদেশের অভ্যন্তরে কোনো না কোনো ফর্মে কোনো না কোনো উস্কানি দেওয়া থেকে দূরে থাকতে হবে, সেটা বন্ধ করতে হবে। এটা আমাদের চূড়ান্ত টার্গেট হওয়া দরকার, চূড়ান্ত টার্গেট হওয়া জরুরি। আমরা আশা করি আমাদের সরকার সঠিক লাইনে আছেন শেখ হাসিনা প্রশ্নে এবং জনগণ তাদের পেছনে আছে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। একটা সরকার তার ফরেন পলিসিতে কোনো কিছু ইমপ্লিমেন্ট করার জন্য যদি জনগণকে পাশে পায়, সেটা করা তার জন্য সবচেয়ে সহজ হয়, সবচেয়ে ভালো হয়। আমরা আছি আমাদের সরকারের পেছনে, সরকার ধাপে ধাপে এই সব কিছু অর্জন করতে পারবে বলে আমরা। আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন, খুবই মুখরোচক আলোচনা। এই বিষয়ে আলোচনা করলেই সঙ্গে সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের একটা চেষ্টা, সেই চেষ্টা আমরা প্রতিহত করেছিলাম। এই আমাদের মতো দেখতেই কিছু রাজনৈতিক কর্মী তারা সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে, এমনভাবে বলেছে যে এই কাউন্সিলরদেরকে নিয়োগ না দিলে, পুনর্বাসন না করলে গণ অভ্যুত্থানটাই ব্যর্থ, এইভাবে চটকদার করে বলা হয়েছিল। আবার এও বলেছিল তাদেরকে সহযোগিতার বিনিময়ে কাউন্সিলরদের পুনর্বাসন করার জন্য উপদেষ্টাদেরকে বলবে। ব্যাপক তৎপরতা। তারপরে আমরা প্রতিবাদ করলাম, বললাম আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে হবে, আমরা করতে দেব না। সেই আলোচনা শেষ, সেই চেষ্টা ব্যর্থ।
আজকে নতুন করে একই আলোচনা শুরু হয়েছে, আগে জাতীয় নির্বাচন নাকি আগে স্থানীয় সরকার নির্বাচন। আপনাকে দেখতে পাচ্ছেন ওই যে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের চেষ্টা, সেই চেষ্টার সঙ্গে আগে স্থানীয় সরকার নির্বাচন, তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে। আপনাকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন স্থানীয় সরকার নির্বাচন করেছিল সেই সময় প্রায় মানে হাজার খানিক মানুষ আহত হয়েছিল, প্রায় 200-র উপরে নিহত হয়েছিল। শেখ হাসিনার অধীনে নিয়ন্ত্রিত স্থানীয় সরকার নির্বাচন, যেটাতে বিএনপি অংশগ্রহণ করেনি, জামাত অংশগ্রহণ করেনি, শুধুমাত্র একদলীয় নির্বাচন। সেই জায়গায় এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে কীরকম অবস্থা হবে আপনারা চিন্তা করেন। ওইটাও বিষয় না, বিষয় হলো আওয়ামী লীগের যে সকল চেয়ারম্যান কাউন্সিলর, এরা তো আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবে না এখন আর। এরা এখন বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজতেছে, এদের কেউ নাগরিক কমিটিতে ঢুকে গেছে, এদের কেউ নুরুল হক নুরের সঙ্গে ঢুকে গেছে, এদের কেউ আরও অপরাপর অন্যান্য দলে ঢুকে গেছে। এখন এই যে ঢুকে গেছে, এরা কনফিডেন্স দিচ্ছে যে যেভাবেই হোক আগে স্থানীয় সরকার নির্বাচন লাগবে, কারণ এরা তো অলরেডি এখানে টাকা পয়সা ইনকাম করছে, এবং আবার মেম্বার নির্বাচন হলে ওই টাকার খেল খেলবে, আবার সন্ত্রাসের খেল খেলবে, আবার জাস্ট আওয়ামী পুনর্বাসনের একটা নতুন প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন, যেটা যেটা আপনার হলো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে পারবে না। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ ভারতেই পারবে না, কিন্তু স্থানীয় পর্যায়ে যখন স্বতন্ত্র প্রার্থী অথবা বিভিন্ন দলীয় ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকগুলো যখন আসবে, তখন না দেখবেন যে কিভাবে লড়াইটা হয়, ফাইটটা হয়। তো এই আওয়ামী কাউন্সিলর চেয়ারম্যানদের টাকার প্রতি লোভ পড়ছে, যারা চায় তাদের দলকে বিকশিত করার জন্য এদের উপর ভর করে একটা প্ল্যান পরিকল্পনা, তারাই বেসিক্যালি চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এদের টাকা আছে, তো এদের টাকা দিয়ে ভালো তারা একটা প্রভাব ফেলতে পারবে। এই যে এটা আপনারা ধরতে পারছেন কেন আমরা জানি না আসলে। অমুক নেতা বলছে আর দল নেতা বলছে, কিন্তু বুঝতেছে না। কিন্তু ও যে আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে আতাত করে ফেলেছে, আতাত তো একটা হয়েছে, এই বিষয়ে তো কনফার্ম, তাই না? আতাত যদি না হয় তাহলে ওরা আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য মিটিং করলো কেন? আতাত যদি না হয় তাহলে কেন বললো যে আওয়ামী কাউন্সিলরদেরকে কাউন্সিলরদেরকে পুনর্বাসন না করলে, পুনরায় নিয়োগ না দিলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায়? কত বড় আবেগী মেরে দিছে যে গণ অভ্যুত্থানের স্পিরিট পরিপন্থী কাজ হচ্ছে, এদেরকে যদি পুনর্বাসন না করা হয়। এগুলো না বুঝে অনেকেই বলতেছে, তো বলুক, আমরা দেখতে থাকি, দেখা যাক। একটা প্রশ্ন করি, এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে নিয়ে এরা একটা প্ল্যান করতেছে যে এদেরকে নিয়ে, এদের টাকা দিয়ে, এদের সম্পদ দিয়ে, এদের একটা প্রভাব দিয়ে ওই এলাকায় এদের রাজনীতি এরা প্রতিষ্ঠা করবে, এই যে একটা প্ল্যান। এটার আউটকাম ওই আওয়ামী লীগের কাউন্সিল ও জীবনে অন্য কোনো দলকে ভালোবাসবে? ও সাময়িক একটা ওর ব্যাকআপ প্রয়োজন, এই জন্য ও অন্য দলের ব্যানারে ও একটা নির্বাচন করবে। এখন যারা এদেরকে নিয়ে পরিকল্পনা করতেছে, এরা শক্তিশালী হয়ে গেলে, এরা পুনরায় প্রতিষ্ঠা হয়ে গেলে, তখন যারা এদেরকে এই যে পুনর্বাসন করতে যাচ্ছে, তারাও কি এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে? এই যে আমরা আন্দোলন করলাম, গণ অভ্যুত্থান করলাম, এলাকায় এলাকায়, মহল্লায় মহল্লায় যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করলো, যখন এই আওয়ামী কাউন্সিলররা পুনঃপ্রতিষ্ঠা পাবে, তখন এরা এই আন্দোলনকারীদেরকে ছেড়ে দেবে বলেন? তাহলে এরা যে এদের সামান্য লোভের জন্য এখন আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের ষড়যন্ত্র করতেছে, এদের দলকে বিকশিত করার জন্য। দল ওদের বিকশিত হওয়া প্রয়োজন, কিন্তু এই যে আওয়ামী কাউন্সিলরদেরকে ব্যবহার করার যে একটা তৎপরতা, আপনারা দেখেন না, এক একটা নতুন দলের তাদের ওই কমিটিগুলো দেখেন, বিভিন্ন পদে 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 নিয়োগ দিচ্ছে আওয়ামী লীগের লোকদেরকে, পুরো আওয়ামী লীগের ভাগার এবং ডাস্টবিনে রূপান্তরিত হয়েছে। তাহলে এই ষড়যন্ত্রের পরে কি আওয়ামী লীগের, আপনাদেরকে একটা বলি, এই আওয়ামী লীগের লোকরা সাময়িক পিঠ বাঁচানোর জন্য না হয় দল পরিবর্তন করলো, নতুন একটা দলে গেল, কিন্তু শেখ হাসিনা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এরা চোঁ করে বের হয়ে আসবে না, এসে লাঠি ধরে আমাদের ভিতরে লাঠি ধরবে না? এদের আমার কথা বিশ্বাস হচ্ছে না? কারা কারা আওয়ামী কাউন্সিলর পুনর্বাসন চেয়েছিল, কারা কারা আপনারা খোঁজেন, তারাই এখন ওই একইভাবে বলছে আগে স্থানীয় সরকার নির্বাচন। আগে একবার আওয়ামী কাউন্সিলর পুনর্বাসনের চেষ্টা করে ব্যর্থ হইয়া এখন তারা নতুন করে ষড়যন্ত্র করছে। মজার বিষয় হচ্ছে, আমাদের যে রাজনৈতিক দলের নেতারা আছেন, তারা অনেকে মনে করতেন যে পোলাপাইনকে আসলে রাজনীতি বলছে, কিন্তু আজকে আপনি দেখেন পোলাপাইন কতটুকু রাজনীতি বলছে। আর না বুঝলে উইথ এ ম্যাটিকুলাস প্ল্যান তারা এই সরকার পতন অথবা আওয়ামী লীগের সাথে টেকনিক্যালি মিশে যাওয়া, সেখান থেকে 10 দফা 9 দফা থেকে 1 দফা, এই খেলাটা এত সোজা ছিল না। আমাদের রাজনৈতিক দলগুলা গতানুগতিক ধারার যে রাজনীতি করছিলেন, সবাইকে মোটামুটি ঘোল খাওয়াইয়া মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের রাজনৈতিক দল। আর কিংস পার্টি বলেন, যেটাই বলেন, সরকারি থেকে নিজেদের সক্ষমতা বৃদ্ধি করা, সারা বাংলাদেশে নিজেদের প্রচারণা ঠিক রাখা, এটাও কিন্তু টেকনিক্যালি করে ফেলছে। এবার ফাইনালি মাঠে নামতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল। আমরা যতটুকু জানি যে 3টা নাম মোটামুটি ফিক্সড এবং প্রতীকও ফিক্সড। খুব শীঘ্রই সম্ভবত 20 বা 22 আমরা এটা দেখতে পাবো যে তাদের মার্কারা কি আসতে যাচ্ছে। তবে নাহিদকে নিয়ে যে আলোচনা ছিল, সেই আলোচনার মধ্যে নতুন করে একটা চমক দিয়েছেন। আমরা যতটুকু শুনছিলাম, ছাত্রদের রাজনৈতিক দল ঘোষণার 4 থেকে 6 মাস পরে, হচ্ছে মিনিমাম 4 মাস, আমরা যতদূর শুনেছিলাম যে জুন জুলাইয়ে যে উপদেষ্টা পদ আছে সেখান থেকে পদত্যাগ করবে নাহিদ, দেন দলটার প্রধানের দায়িত্ব নেবেন। সবাই এরকমই ভাবছিল, ইভেন নাহিদও অনেকটা বিষয়টা লুকোচুরিতে রাখছিল। কিন্তু আজকেই গুঞ্জন উঠছে সরাসরি যে এই মাসেই ছাত্রদের নতুন আপকামিং রাজনৈতিক দলের দায়িত্ব নিতে যাচ্ছেন উপদেষ্টা নাহিদ ইসলাম অ্যাজ এ পলিটিশিয়ান। তখন আর ছাত্র জনতার নেতা থাকবে না, তখন হয়ে যাবে রাজনৈতিক দলের নেতা। আপনি যখন কোনো রাজনৈতিক দল করছেন, তখন ছাত্র জনতার দল বলতে আর কোনো শব্দ থাকবে না, মানে নেতা থাকবে না, এটা রাজনৈতিক দলের নেতা হিসেবে আসতে যাচ্ছেন। আর ইতিমধ্যে নতুন দল প্রায় গঠনের শেষ পর্যায়ে, ছাত্রদের মধ্য থেকে নানান বিশ্লেষণ সবকিছু চলছে, দেশব্যাপী তাদের আলাপ আলোচনা কার্যক্রম সবই চলছে। তো
নাহিদের বক্তব্য হচ্ছে, আমরা চিন্তা ভাবনা করছি, আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি, যদি মনে করি সরকারের থেকে আমার মাঠে যাওয়া, জনগণের থেকে কাজ করা, জনগণের সাথে কাজ করা বেশি জরুরি, মনে হয় আমি সরকার ছেড়ে দেব এবং সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব। দলটি এ মাসেই মাঠে নামে উল্লেখ করে তিনি বলছেন আর কয়েকদিনের ভেতরে একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই জানতে পারবে। তো আমাদের গণমাধ্যমগুলো আপনার যে হেডিংস করেছে তাদের তথ্য অনুযায়ী বা সূত্র অনুযায়ী এই ফেব্রুয়ারিতে পদত্যাগ করতে যাচ্ছে উপদেষ্টা নাহিদ। আর আসিফ এবং মাহফুজ তারা মোটামুটি থাকবে। কেন থাকবে? দলটার প্রধান দায়িত্বে থাকতে যাচ্ছে নাহিদ। এখন একটা টিম মাঠে আসলো, এটা লিডারকে মানুষ চিনে না, তো সেই ক্ষেত্রে দলটার গ্রহণযোগ্যতা কোথাও না কোথাও একটা ইস্যু হবে। প্লাস তাদের দুইজন যদি সরকারে থাকে, সরকার থেকেও এই দলটার একটা সুযোগ সুবিধা তৈরি হবে, এটা বাস্তব। কারণ ডক্টর ইউনূস নিজে ছাত্রদেরকে দলটা তৈরি করার জন্য ডাক দিয়েছে। পোলাপান বলছে আমরা সিট পাবো না, কারণ তোমরা নামো, মানুষ তোমাদেরকে চায়। আবার জামাত সম্পর্কে আজকে দেখছেন যে উপদেষ্টা নাহিদের কি বক্তব্য, ছাত্রদের বক্তব্য আস্তে 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 চেঞ্জ হচ্ছে বিকজ অফ ক্ষমতা। ছাত্ররা মনে করে তারা ক্ষমতায় গেলে বাংলাদেশকে বদলাইতে পারবে। এই গতানুগতিক দ্বারা পুরো রাজনৈতিক দল আর ইসলামপন্থী রাজনীতি এগুলো বাংলাদেশের মানুষ চায় না, নাহিদ মনে করে, সেজন্য তারা মনে করছে তাদের দলটারই মানুষ খাবে। আজকের আলোচনার বিষয় দুইটি। প্রথম আলোচনার বিষয়টি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সংস্কার দ্রুত ঐক্যমত তৈরি হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে বৈঠকের পরে তিনি সেই কথা বলেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বলেছেন সরকারের প্রথম অধ্যায় শেষ, দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। এই দুইজনের আজকের এই দুটি বক্তব্য থেকে আমরা আলোচনা করব আপনাদের সাথে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা আশা করব খুব দ্রুত এই সংস্কারের বিষয়ে ন্যূনতম যে ঐক্যমত তৈরি হবে সেটার উপর ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেটাই আমাদের প্রত্যাশা। দেশের 26টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিদেরকে নিয়ে ঐক্যমত কমিশনের এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন সংস্কার যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশন দিলেন সেগুলোর উপর রাজনৈতিক দলগুলোর আলাপ আলোচনা হবে। সব দল এটা নিয়ে কমিশনের সঙ্গে কথা বলবে, একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে। সেজন্য আজকে প্রাথমিক আলোচনা, সেখানে তিনি বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছেন। বিএনপি মহাসচিব বলেন আমরা খুব পরিষ্কারভাবে বলেছি জাতীয় নির্বাচন আগে দিতে হবে, তারপর স্থানীয় সরকার নির্বাচন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত কমিশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন গণ অভ্যুত্থানের যোদ্ধারা যে কারণে আত্মত্যাগ করেছিল সেটা যেন পরবর্তী সব প্রজন্ম মনে রাখতে পারে। তাদের আত্মত্যাগ সার্থক করার জন্য আমরা সবাই মিলে সব রকম চেষ্টা করব তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারি। শনিবার বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রথম বৈঠকে প্রারম্ভিক বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন তারা ত্যাগ না করলে অনেকের মনে প্রশ্ন থাকলেও জবাব খোঁজা আমাদের কোনো সুযোগ থাকতো না। প্রশ্ন আমাদের মনে যতটুকু ছিল বহু বছর ধরে ছিল, সুযোগ পাইনি। অসংখ্য ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে আমরা সুযোগটি পেয়েছি। তিনি বলেন অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হয়ে গেল, প্রথম অধ্যায়। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বিতীয় পর্বে প্রবেশ করলাম। প্রথম পর্ব ছিল প্রস্তুতি, সে প্রস্তুতি পর্বের অনেক কিছু আপনাদের জানা। তার মধ্যে একটা বড় বিষয় ছিল প্রস্তুতি, যে স্বপ্নের পিছনে ছাত্র জনতা আত্মত্যাগ করেছে সেটা সার্থক করতে আমরা যেন এমন একটা দেশ গড়তে পারি যেটা সুশৃঙ্খল চলবে, যে আইনি প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে স্বৈরাচারী সরকার সুযোগ পেয়েছিল সেই কাঠামো থেকে যেন আমরা অন্যরূপে বেরিয়ে চলতে পারি। তিনি বলেন আমরা ছোটখাটো একটা হাডুডু খেলার জন্য আইন বানাই, ফুটবল খেলা তো বটেই, এটা আন্তর্জাতিক খেলা, সে আইন আমরা মেনে চলি বলেই খেলাটা খেলা হয়, তামাশা হয় না। আইনগুলো এমনভাবে বানানো হয়েছে সবাই যেন উপভোগ করে, কিন্তু আমরা আমাদের দেশকে তামাশায় পরিণত করে ফেলেছি। আইন বলে কিছু নেই, নিয়ম বলে কিছু নেই। যারা আত্মত্যাগ করেছে তারা আমাদের নির্দেশ দিয়ে যাচ্ছে, আমরা যেন সেসব আইন কানুন পাল্টে ফেলে নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হই। প্রিয় দর্শক, দুজনের বক্তব্য মানব জমিন পত্রিকা থেকে আমি আপনাদের সামনে তুলে ধরেছি। মন্তব্য করার দায়িত্ব আপনাদের। আপনারা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী কেটিভি 24 যারা নিয়মিত দেখেন, আপনাদের কাছে আমার জানতে চাওয়া আজকের ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য থেকে আপনারা কি ইঙ্গিত পেলেন, কি বুঝলেন? আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্য থেকে আপনারা কি বুঝলেন? পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ। বিএনপির সাথে সমঝোতা, বিএনপি কি জিতে গেল, কি ঘটতে যাচ্ছে? দর্শক, গণমাধ্যমে সয়লাভ এই খবরে পদত্যাগ করছেন উপদেষ্টা নাহিদ, শিওর, মানে পদত্যাগ করে ছাত্র যে নতুন দল শীঘ্রই, যেটা ফেব্রুয়ারির মধ্যেই আসবে বলে আশা করা হচ্ছে, যদিও তাদের ইন্টারনাল সেট আপ নিয়ে যথেষ্ট জটিলতা আছে। নাহিদ সেই দলের প্রধান হবেন, এটা নিয়ে কোনো ইখতিলাফ নেই, অতএব পদত্যাগ করছেন। তো এই পদত্যাগটা আমরা একটু ভিন্নভাবে দেখতে চাই।
দেখেন, প্রথমে আমি যে প্রশ্নটা ছুড়ে দিতে চাই, নাহিদ উপদেষ্টা হয়েছে এবং কোন সময় উপদেষ্টা হয়েছে? বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে হিউজ পপুলার ম্যান্ডেট প্রাপ্ত সরকারের একজন মন্ত্রী। উপদেষ্টা মানে এখানে মন্ত্রী, প্রভাবশালী মন্ত্রী। এবং এখন দেশের জন্য, মানুষের জন্য, রাষ্ট্রের জন্য যতটা সহজে যা করা যায় সেটা নির্বাচিত সরকার আসলে বা ছাত্রদের দল গঠন করে তারা ক্ষমতা আসলে সম্ভব নয়। কারণ তখন একটা পার্লামেন্টারি প্রসিডিউর, মন্ত্রিপরিষদে খসড়া অনুমোদন, তারপরে পার্লামেন্টে উত্থাপন, যাচাই বাছাই, পক্ষে বিপক্ষে ডিবেট শেষে পার্লামেন্টে পাশ হয়ে একটা আইন এক্সিকিউট করতে হয়। কিন্তু এখন কিন্তু ওই জটিলতা যাওয়া লাগে না। এখন অনেকটা কলমের খোঁচায় সামান্য যাচাই বাছাই, যেহেতু জনগণের ম্যান্ডেট প্রাপ্ত এবং গণঅভ্যুত্থান পরবর্তী, গণবিপ্লব পরবর্তী একটা সরকার, খুব সহজেই দেশের জন্য, রাষ্ট্রের জন্য বড় কিছু করা যায়, ভালো কিছু করা যায়। এর মানে একটা রাজনৈতিক দল রাজনীতি করে কি জন্য? ক্ষমতা এসে ভালো কিছু করবে এই জন্য, ক্ষমতা আসার জন্য। ক্ষমতা আসার উদ্দেশ্য না থাকলে সেটা কোনো, যেমন এই জামাতের লোকজনকে মাঝে মাঝে গালাগালি করে, দেখেন না, অনেক অপদার্থ নেতা বলে যে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। ফালতু কথা, মুনাফিকি কথা। রাজনীতি মানেই ক্ষমতার জন্য কাজ। তো এখন নাহিদ অলরেডি মন্ত্রী বা উপদেষ্টা, এবং কোন সময়? যে সময় সবচেয়ে সহজভাবে ভালো কিছু করা যায়। বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ একটা সরকারের উপদেষ্টা। অতএব তিনি মন্ত্রী বা উপদেষ্টা হয়ে এই পদ ছেড়ে এর চাইতে ভালো কিছু করবেন কিভাবে? নাহিদ এখন রাজনৈতিক দলের প্রধান হবেন, তাকে তো রাজনীতি করতে হবে, রাজনীতি করে ক্ষমতা আসবেন, তারপরে ভালো কিছু করবেন, এই তো? সেটা তো দিল্লি বহুত দূর। ক্ষমতা আসতে পারবেন কিনা তারও নিশ্চয়তা নেই, ক্ষমতা আসতে পারলেও সেটা অনেক পরে, আর অ্যাবসলিউট মেজরিটি পাবেন কিনা বলা যায় না। এখন রাজনৈতিক দলের প্রধান হয়ে তিনি ভালো কিছু করবেন, এটা তো অনেক সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সেই ভালো কিছু করার পদে তিনি অলরেডি আছেন, তিনি একজন মন্ত্রী, একজন উপদেষ্টা। অতএব এটা কেন ছাড়ছেন? এটা আমার কাছে যৌক্তিক মনে হয় না। সাপোজ নাহিদ, এই সরকার যতদিন আছে ততদিন উপদেষ্টা থাকলে যে ভালো কাজগুলো করতে পারবেন, এটা আগামী 20 বছরও নাহিদের পক্ষে এই উপদেষ্টা পদ ছেড়ে করা সম্ভব হবে না। কারণ উপদেষ্টা, মন্ত্রী, ক্ষমতাসীন, আপনি এটা ছেড়ে রাজনীতি করবেন, আপনি কি করবেন? সেটা তো অনেক পরের বিষয়। উপদেষ্টা পদ ছাড়া এটা কোনো ভালো বুদ্ধি না। হ্যাঁ, নাহিদ বিহাইন্ড দ্য সিন থাকতে পারে, পরবর্তীতে এই সরকার যখন চলে যাবে তারপর একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তিনি এই দলে আসতে পারেন। কিন্তু যতদিন উপদেষ্টা থাকতে পারেন এর চাইতে কল্যাণকর কিছু আমার কাছে মনে হয় না। কারণ উপদেষ্টা পদে থেকে অনেক কিছু করতে পারেন নাহিদ, আসিফ মাহমুদ সবার ক্ষেত্রে। এবং অন্য কাউকে তাদের এই উপদেষ্টা জায়গায় বসাবে, সেটাও ঠিক হবে না, কারণ তারা এতদিনে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, যা শিখেছেন, সেটা অন্য কারো পক্ষে শেখা সম্ভব নয় সরকার মেয়াদের মধ্যে। অতএব এই যে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ, এটা স্বাভাবিকভাবে কোনো যৌক্তিকতা আমি দেখি না। নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদের সামনে দল গঠন করার যোগ্য লোক নাহিদের চাইতেও আরো বেশি আছে। মন্ত্রিত্ব ছেড়ে সেই দলের প্রধান হতে হবে, এর পক্ষে আমি কোনো যুক্তি দেখি না। ফাও, এর মন্ত্রিত্ব চাইতে ভালো কোনো কাজ আছে নাকি? আপনি দলের প্রধান হয়ে কি করবেন? মিটিং করবেন, ক্ষমতা আসার চেষ্টা করবেন, ভেরি টাফ। এবং সেটা করা অবশ্যই উচিত, সারা জীবন তো এভাবে ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা থাকা যাবে না। কিন্তু যতদিন আছে ততদিন এক মুহূর্তের জন্য সারাটা কোনো সঠিক কাজ বলে আমি মনে করি। তাহলে কেন উপদেষ্টা নাহিদ পদত্যাগ করতে যাচ্ছেন? নিশ্চিত কারণ হচ্ছে, আমি মনে করি এটা বিএনপির সাথে একটা সমঝোতা। বিএনপি যে আপত্তি করেছিল যে এই ছাত্র উপদেষ্টা থাকলে নিরপেক্ষ সরকার না অন্য কোনো নিরপেক্ষ সরকার দরকার হতে পারে, এরকম একটা সমঝোতা হয়ে থাকতে পারে, বা বিএনপি দর কষাকষি করে বা প্রেশার ক্রিয়েট করে এই ঘটনাটা ঘটিয়েছে, এটা হতে পারে। তাহলে আমার কাছে কিছুতেই একটা সদ্য প্রতিষ্ঠিত দলের প্রধান হওয়া আর উপদেষ্টা থাকা, এই দুইটার মধ্যে উপদেষ্টা পদ ছেড়ে দিতে হবে, এটা কখনোই সঠিক সিদ্ধান্ত মনে হয় না।